বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যিনি পরিচালনা করছে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের দল। আজকে শাসন উপজেলায় সেই দলকে একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ অবস্থানে নিয়ে যাওয়ার শপথের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের এই যাত্রা ভারত সফল হবে। আগামী দিনের সকল নির্বাচন সকল কিছুতে আমরা জয় হতে পারবো ইনশাল্লাহ। সেই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। ধন্যবাদ জনাব দিলওয়ার হোসেন খোকন। আমরা লক্ষ্য করছি যে আমাদের এই সম্মেলনে বিভিন্ন থানা থেকে নেতৃবৃন্দ এসছেন এবং জেলার অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয়রা আমাদের সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমরা মঞ্চের জায়গার স্বল্পতার কারণে আমরা মঞ্চের জায়গা করে দিতে না পারার জন্য দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক সাবেক সাংসদ জনাব মফিকুল হাসান তৃপ্তি। জনাব মফিকুল হাসান তৃপ্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাউথ উপজেলা বিএনপির উদ্যোগে সাতশা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পক্ষে আজকে এই অনুষ্ঠানের শ্রদ্ধাস্পদের সভাপতি এখন পর্যন্ত উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মঞ্জু ভাই, আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক আমাদের মাতা দীর্ঘ 17-18 বছর তিনি নিরলস পরিশ্রম করে সমগ্র দেশ জেলায় দলকে সুসংগঠিত করেছেন। আমাদেরকে নিরাপত্তা দান, আমাদেরকে সর্বরকম সহযোগিতা দান। তিনি বট গাছের মতো ছায়া দিয়েছেন। আমাদের সেই মা যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নারগিস বেগম আজকে এখানে প্রধান অতিথির আসন তিনি অলঙ্কৃত করেছেন। আমি অহংকার করছি, দেলোয়ার হোসেন খোকন ভাই একটু আগে বলে গেছেন, এখান থেকে 17-18 বছর নয়, 22 বছর আগে অর্থাৎ 2003 সালে এই মাঠ পরিপূর্ণ অর্থদনকারী ন্যাশনাল গায়ক গায়িকারা ছিলেন। আর আমাদের সেটি বড় বিষয় নয়, আমাদের কাছে বড় বিষয় আজকে যে ছবি আমাদের সামনে, এই যে আমাদের সামনে সবার সামনে আমরা দেখতে পাচ্ছি, এই খুলনা বিভাগের যিনি অভিভাবক ছিলেন, কারিগর ছিলেন, উন্নয়নের কারিগর, তীরে তীরে সংগঠন করেছিলেন, তিনি সেদিন আমাদের নাম ঘোষণা করেছিলেন 2003 সালের সম্মেলনে। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ভাইকে ছোট করবো না, আমাদের নেতা আব্দুল ইসলাম সাহেবকে ছোট করবো না। আমি অনিন্দ ইসলামের অমিতের এই বর্ষে যেটি দেখছি, খুলনা বিভাগের এই মারাত্মক বিতরণ, প্রত্যেকটা কর্মীর খোঁজ দেওয়া, এই স্বচ্ছতায় যখন আমরা ওই আওয়ামী সন্ত্রাসী দ্বারা আহত, রক্তাক্ত আমাদের যশোর জেলার সদস্য সচিব সাবিরুল হক সাবু যখন আহত হয়ে হসপিটাল কাজ করছে, আপনার হসপিটাল থেকে বের হওয়ার সাহস পাচ্ছিলাম না। অনিন্দ ইসলাম অমিত, সেই অমিত যশোর
থেকে খবর পাওয়ার সাথে কোন কিছুকে ভয় না করে তিনি আমাদেরকে ওই হসপিটাল থেকে উদ্ধার করেছিলেন। এমনি ভাবে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা, আমাদের এই খুলনা অধিবেশনের আর এক অহংকার, আমাদের ছোট ভাই, আমাদের বড় ভাই, কার বন্ধু, ঝিনাইদহ সন্তান বাবু চন্দ্র কুমার কুন্ড, কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন। আজকে যশোর জেলার সদস্য সচিব হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, সব সময় আমাদেরকে পাশে থাকছেন, আমাদেরকে সাহায্য করছেন, আমাদের সংগঠন করতে অথবা কারো সমস্যা হলে সাধু উপস্থিত আছেন। আর একদিক যশোরের আমি না বললেই নয়, আমরা এমন কোন সংগঠন বলেন, প্রশাসন বলেন, যে কোনো বিপদে আপদে দেলোয়ার হোসেন খোকনকে বলা মাত্রই ওই দেখবো দেখে এটা নয়, উনি সাথে সাথে সেটির ব্যবস্থা নেন। যশোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ জেলা নেতৃবৃন্দ, আজকের উপস্থিত জেলার ছাত্রদল, কৃষক দল, আমি না আমার বললে সময় কেটে যাবে, সহ আমার এই যারা শাসক থানা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সমরের নেতৃবৃন্দ এবং আফিল এবং ওই আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত বারবার ওই জেলের যন্ত্রণা ভোগ, মামলার ভোগ যারা উপস্থিত আছেন, আমার শাসার উপজেলার বিএনপির ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনাদের রক্তিম শুভেচ্ছা এবং সালাম রইল। বক্তব্য রাখা শর্ট করতে হবে। হাসান আমাকে অলরেডি গানে গানে বলছে, আমিও জানি, আমিও বক্তৃতা করতে চাই না। আমার একটি নিবেদন আপনাদের কাছে, আমরা অনেক কষ্ট করে দীর্ঘদিন পরে যে এই এলাকায় আমরা 5 জন একসাথে ঘুরতে পারার অবস্থা ছিল না, আমরা কোন মিছিল করতে পারি নাই, আমরা কোন সংগঠন তো দূরের কথা, ওই জল্লাদদের বিরুদ্ধে আমরা কোন সমাবেশ করতে পারি নাই। আজকে আমরা কি দেখছি যে শাসক উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড আজকে যথেষ্ট সংগঠিত, তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমরা এই সংগঠনের জন্য নির্বাচন সামনে এসেছিল, আমরা যশোর জেলার আমাদের সাজিয়ে আমরা সবাই একত্রিত বসে আপনাদের কাছে আজকে একটি কমিটি উপহার দিব। এই ইউনিয়ন কমিটি আপনাদের আমরা তাদের কাছে আহ্বান রাখবো, আমাদের সর্বাগ্রে প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই চেষ্টা আপনারা করবেন, সেইভাবে আপনারা সংগঠন করবেন। আর একটি কথা, আমরা তাদের আমার বারবার বলছেন, প্রতিশোধ নয়, প্রতিশোধ হচ্ছে উনি সেদিন আমাদের রাষ্ট্র কাঠামো আলোচনায়, রাষ্ট্র কাঠামো সংস্কারের যে দফা দিয়েছেন, সেই 31 দফা নিয়ে আমাদের মানুষের দ্বারে দ্বারে যাবে। সেই দ্বারে দ্বারে যাওয়ার মাধ্যমে, মানুষকে সচেতন করার মাধ্যমে আগামী ভোটে আমাদের নির্বাচনের জিতে তবেই আমরা প্রতিশোধ নেব। আমার বক্তব্যে শেষের আগে আমি আপনাদের কাছে শেষ নিবেদন করব, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনার সমস্ত অন্যায় জুলুম নির্যাতনকে ঘৃণা করুন, এখন থেকে মানুষের দুয়ারে দুয়ারে যান এবং একসাথে আমাদের 31 দফা পৌঁছে দিন। উঠান বৈঠক করুন, ওই ইউনিয়ন বৈঠক করুন, ওয়ার্ড বৈঠক করুন, আপনার যেখানে ডাক দেবেন আমরা 3-4 জন থানা নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হব, সেখানে একসাথে আপনাদের পক্ষে লড়ব এবং আমরা বিজয়ী হবে। শেষ কথা, দেখা হবে কবে? বিজয়ের দিনে।
দেখা হবে কবে? সবাইকে সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর হোক, মরহুম নুরুল ইসলাম অমর হোক। ধন্যবাদ কর্তৃত্বে। আমাদের এই মঞ্চে যশোর জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা দুঃখিত সময়ের অভাবে তাদেরকে বক্তব্য দিতে সুযোগ দিতে পারি নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য, চেম্বার অব কমার্সের সভাপতি জনাব মিজানুর রহমান খান। উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য বিজ্ঞ অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট জাফর সাদিক। মঞ্চে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব গোলাম রেজা দুলু। মঞ্চে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক কোতোয়ালি থানার সেক্রেটারি জেনারেল জনাব কাজী আজম। মঞ্চে উপস্থিত আছেন যশোর পৌর কমিটির সাধারণ সম্পাদক এহসান আলম সেতু। মঞ্চে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য বিজ্ঞ অ্যাডভোকেট জনাব মুকুল হাজী আনিসুর রহমান মুকুল। মঞ্চে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব সিরাজুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক যুবদলের সাধারণ সম্পাদক জনাব বাচ্চু। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সাবেক যুবদলের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুজ্জামান লিটন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের যুবদলের সাধারণ সম্পাদক জেলা কমিটির সভাপতি জেলা কমিটির এম কামাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং পৌর বিএনপির সভাপতি জনাব নাজিমউদ্দিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক জনাব আবু তাহের ভারত উপস্থিত আছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শামীমুল হক সাবু। জনাব অ্যাডভোকেট শামীমুল হক সাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাসা উপজেলা বিএনপি আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাসা উপজেলা বিএনপিকে তিনি অভিভাবকত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব খায়রুজ্জামান মধু। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিল ইসলাম অনিল। আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস বেগম, আমাদের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব জয়ন্ত কুন্ডু, আমাদের জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন খোকন, জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আজকের উপজেলায় আজকের এই সম্মেলনে যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, একটি রাজনৈতিক দলের সম্মেলন হয় দ্বিবার্ষিক। সেই সম্মেলন তার সংগঠনকে গতিশীল করার জন্য, সংগঠনকে একটি রাজনৈতিক রূপ দেওয়ার জন্য এবং সেই এলাকায় সেই সংগঠনের আদর্শ উদ্বুদ্ধ করে মানুষকে সংগঠিত করার দায়িত্ব পালন করতে হয়। দ্বিবার্ষিক সম্মেলন হয় আজকে সেই কারণে একটি রাজনৈতিক দল। আমরা দীর্ঘ বললেন, এখন ইতিমধ্যেই কয়েকজন বক্তা বলেছেন, আমরা 22 বছর আগে একটি সম্মেলন করছি আর আজকে সম্মেলন করছি। 22 বছর আগে যখন আমরা সম্মেলন করেছিলাম তখন আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। আজকে আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু একটি অনুকূল পরিবেশে আমরা এই সম্মেলন করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার, এই মধ্যবর্তী যে সময়কালটা, সেই সময়কালটা আমার বন্ধু আমরা কোথায় ছিলাম? সাংগঠনিক অবস্থা কেমন ছিল? সাংগঠনিক দুর্বলতা কোথায় প্রকাশ পেয়েছে? আমরা দেখেছি অনেক রাজনৈতিক বন্ধুদেরকে ঘষাঘষি করতে দেখেছি আওয়ামী লীগের সঙ্গে, অনেককে দেখেছি আমরা
নিজেরা দূরত্ব বজায় রেখেছেন। আমরা দেখেছি পার্টির সংকটময় মুহূর্তে পার্টির পাশে সে আশ্রয় নেন নাই, পার্টির কর্মীদের আশ্রয় দেন নাই, এমন প্রেক্ষাপট চিত্র আমাদের কাছে আছে। আবার যখন দেখলাম আমার পাশে আগস্টে অক্টোবরের পরে যখন বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট হলো, তখন দেখলাম গুটিগত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র যুব দলের, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রাজপথে মিছিল করার চেষ্টা করেছে, আর অনেককেই তখন যোগাযোগ করার সুযোগ পাওয়া যায় না। এটি একটি রাজনৈতিক দল হতে পারে না। রাজনৈতিক দলের কর্মী থেকে আদর্শবান, রাজনৈতিক কর্মীরা আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জানি এই শাসা ছিল সন্ত্রাসের জনপদ। এখানে আমিরুদ্দিনের যে সন্ত্রাস, তার যে বাহিনীর যে দৈবত্য দুর্বৃত্তায়ন, যার কারণে সাধারণ মানুষের কোন নিরাপত্তা ছিল না। এর মধ্যে দিয়েও অনেকে রাজনীতি করছেন। যাদের রাজনীতি করছেন তাদেরকে অবশ্যই আজকে এই সম্মেলনে স্যালুট দিই। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যে রাজনৈতিক অঙ্গনে আমরা পদার্পণ করছে, আমাদের বহুবিধ ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রাকে রোধ করার চেষ্টা করছে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন কুৎসারণা করা হচ্ছে। আমরা দেখেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, একটি শরিক দল, রাজনৈতিক দল তারাও আজকে বিভিন্ন জায়গায় চায়ের স্টলে, বিভিন্ন বাজারে মানুষের কাছে ধর্মের অংশীদারা ধর্মের কথা বলে রাজনৈতিক ভাবে বিভিন্ন ভাবে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আমাদের অনেক রাজনৈতিক কর্মীদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, মিথ্যা অপবাদ দিয়ে রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। পক্ষান্তরে আমি জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমাদের সংযম এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। আমাদের পরিষদ দেওয়ার সময় এখন নয়। আমরা অনেক জায়গায়, অনেক প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে ইউনিয়নে সংবাদ পাচ্ছি আমাদের রাজনৈতিক কর্মীরা অনেক সময় বর্গাহীন হয়ে যাচ্ছে। অনেকে আচরণ আমরা নিজেরাই সমর্থন করতে পারি না। সেই কারণে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ব্যক্তির কারণে কলঙ্কিত হোক, জাতীয়তাবাদী দলের সম্মান ক্ষুণ্ণ এমন কোন রাজনৈতিক কর্মীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আশ্রয় দেওয়া হবে না। সেই জন্য আমরা বলতে চাই, ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। আমি আজকের এই সম্মেলনে আপনাদের সামনে, এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, যারা সংযত না হবেন, যারা জাতীয়তাবাদী দলের শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা ভূমিকা না রাখবেন, যারা আজকে তারেক রহমান যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নে একত্রিত বা বাস্তবায়নের জন্য আপনারা যদি কাজ না করেন, নিজেরা দখল, আধিপত্য এবং অর্থবিত্ত সম্পদের দখলের মালিক হওয়ার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই কারণে আমি আপনাদেরকে সবাইকে সঙ্গে আহ্বান জানাচ্ছি। আর আজকে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাসা উপজেলা বিভিন্ন চড়াই পারবে। আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আমাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করতে হবে। মনে করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ছোট সংগঠন নয়, এখানে অনেক নেতৃত্ব আছে। সকলকে হয়তো নেতৃত্বের আসন অধিষ্ঠিত করা যাবে না, কিন্তু সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক। আপনাদের সেই দায়িত্ব পালন করতে হবে। মনে করতে হবে আমরা এক পরিবারের সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য সকলে বিরাট ভূমিকা রাখবেন, এই আহ্বান জানিয়ে আজকের এই সম্মেলনের সাফল্য এবং যারা নেতৃত্বে আসছেন তাদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা জনাব তরিকুল ইসলাম অমর হোক। ধন্যবাদ জনাব ডক্টর সাদুল হক সাহু। আমাদের মঞ্চের পিছনে আমাদের অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে মঞ্চের সামনে যান অথবা মঞ্চের বাম পাশে যান। আপনারা পিছনে দয়া করে দাঁড়া থাকবেন না, আপনারা কথা শোনার চেষ্টা করুন। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা মহিলা দলের সভানেত্রী জনাব রাশিদা রহমান, সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবু জাফর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন।
আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব রবিউল ইসলাম, আমাদের মাঝে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মীর ফয়সাল, ছাত্র দলের সভাপতি জনাব সাগর, সাধারণ সম্পাদক বাপ্পি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন অভয়নগর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কাজী ডাবলু, উপস্থিত আছেন ঝিঙ্গিরগাছা উপজেলার সাবেক যুগ্ম কনভেনর জনাব রনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, প্রাক্তন ছাত্র নেতা, ঢাকা রাজপথ কাপড় ছাত্র নেতা, আমাদের খুলনা বিভাগের গর্ব, ছেলেদের কৃতি সন্তান বাবু জয়ন্ত কুমার কুন্দ এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন বাবু জয়ন্ত কুমার কুন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শার্শা উপজেলার আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, শার্শা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধাভাজন জনাব খায়রুজ্জামান মধু, আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির অভিভাবক, আজকের এই মহতী সম্মেলনের বোধক জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মাননীয় অধ্যাপক নার্গিস বেগম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব অরিন্দ ইসলাম অমিত, উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মফিকুল হাসান তৃপ্তি, উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব সাবিরুল হক সাবু, উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিয় বড় ভাই দেলোয়ার হোসেন খোকন, উপস্থিত আছেন আপনাদের এই উপজেলা শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হাসান জহির, এবং আরো উপস্থিত আছেন আমার প্রিয় ভাজন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জনাব নুরুজ্জামান লিটন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং আগত ভাই ও বোনেরা, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি এই শার্শার মাটিতে যতদূর স্মরণ আছে আমার এটাই প্রথম বক্তব্য। আজকে আপনাদের এই আয়োজন, আপনাদের জনসমাগম, নেতা কর্মীদের উচ্ছ্বাস দেখে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব অরিন্দ ইসলাম অমিত, অধ্যাপক নার্গিস বেগম, সাবিরুল হক সাবু সহ যশোর জেলার নেতৃত্বে এই শার্শা উপজেলা বিএনপি অতীতের যে কোনো সময়ের থেকে অত্যন্ত শক্তিশালী। আজকের এই সম্মেলনের দিনে দাঁড়িয়ে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, দীর্ঘ প্রায় 16 বছরের রক্ত ঝরা আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে
দুর্বার প্রতিরোধ আন্দোলনের এই শাসার মানুষ, এই বেনাপোলের মানুষ, এই যশোরের মানুষ যেভাবে ফ্যাসিবাদকে বারবার রুখে দিয়েছে, সেই শক্তিতে বলিয়ান হয়ে আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের সাথে সাথে আরো কিছু উদীয়মান অপশক্তিকেও রুখে দিয়ে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করবে। বন্ধুরা আমার, সত্যি ছোট মাঠের খেলোয়াড় হঠাৎ করে বড় মাঠে গেলে কিন্তু ভালো খেলা করা যায় না। আমি ভাই থানা পর্যায়ে কখনোই এত লোকের সমাগমে বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। একমাত্র আমি 2001 সাল 1996 সালে আমাদের শৈল ভাই ধানের শীষের নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলাম। এর থেকে বড় নির্বাচনী জনসভা তো বড় হয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেটাও কিন্তু বাংলাদেশের জন্য একটি ক্রান্তিকাল। 5ই আগস্ট বাংলাদেশের মাটি থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা বিতাড়িত হয়েছে। বাংলাদেশের মানুষ আশা করেছে যে 16 বছর যাবৎ যে গণতান্ত্রিক অধিকার তার হারিয়ে গেছে, তার যে ভাত খাবার অধিকার হারিয়ে গেছে, তার যে শিক্ষার অধিকার হারিয়ে গেছে, তার যে চলাফেরার অধিকার হারিয়ে গেছে, সেই অধিকার হয়তো বা আমরা সহসাই ফিরে পাবো, সে আশাই করতে পেরেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজ প্রায় 5টি মাস অতিবাহিত হয়েছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আজও আমরা পাইনি। আমরা অবশ্যই মনে করি এবং বিশ্বাস করি বাংলাদেশের যে আন্দোলন, বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু এই কথা কেউ কি অস্বীকার করতে পারবেন? এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বেগম খালেদা জিয়া কোন আপোষ না করে বছরের পর বছর তারা নির্যাতন সহ্য করেছেন। কেউ কি অস্বীকার করতে পারবেন? শুধুমাত্র ফ্যাসিবাদ এবং সেই সাথে একটি আধিপত্যবাদী শক্তি বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম করবার অপরাধে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আজও প্রবাদ জীবন যাপন করতে হচ্ছে। আজ কি কেউ অস্বীকার যারা করেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হয়েছে, আমাদের নেতারা কারাবন্দী অবস্থায় এই 2 হাতে শিকলে বেঁধে তার পিতা বা মাতার জানাজায় হাজির হতে হয়েছে। যারা এই ত্যাগকে অস্বীকার করেন, আমি মনে করি তারা ভোটান্তরে 5ই আগস্টের আন্দোলনের সফলতাকে অস্বীকার করে যাচ্ছেন। আজ অনেকেই বলেন যে বিএনপি কি করেছে, বিএনপি কেন নির্বাচনের দাবি করে? বাংলা সিনেমায় যশোর মনিহারেও আমি দেখেছিলাম। বাবা কেন চোর একটা ছবি দেখেন নাই? মরুন রাজ্জাক সাহেব অভিনেতা ছিলেন। যে সন্তান তার পিতাকে, তার স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে পিতাকে চোর বানাতে কুণ্ঠাবোধ করছেন না, ওই সন্তানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেদিন তৎকালীন ফ্যাসিবাদ সরকারের আইন মন্ত্রী আনিসুল হক সাহেব বললেন, আমার সন্তানদের দাবি মেনে নেওয়া সম্ভব কিছু নয়, তোমাদের সব দাবি মেনে নিলাম,
পিতৃতুল্য অভিভাবক হিসেবে আমি আহ্বান জানাচ্ছি, তোমরা ঘরে ফিরে যাও। সেদিন ওনাদের অনেকেই কি বলেন নাই আমাদের দাবি আদায় হয়ে গেছে? বলেছেন তো। হ্যাঁ, এরই মাঝখানে ওই টিভি হারুন সাহেবরা যখন সমন্বয়কদেরকে গ্রেপ্তার করলেন, তখন কিন্তু প্রতিবাদ করবার মানুষ ছিল না। হাইকোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ তাদের পক্ষে আইনি লড়াই করেছেন। আমাদের নেতাদেরকে যেমন একের পর এক গ্রেপ্তার করা হয়েছে, সারা বাংলাদেশে আন্দোলন স্থগিত হয়ে যায়, তখন কিন্তু আমাদের নেতা তারেক রহমান একের পর এক বার্তার মাধ্যমে আন্দোলনকে উজ্জীবিত করেছিলেন। যখন 8 দফার আন্দোলন সবাই মনে করেছে শেষ হয়ে গেছে, যখন কেউ বলতো যে 8 দফার আন্দোলন এটা কোন রাজনৈতিক আন্দোলন নয়, তখন কিন্তু এই 8 দফার আন্দোলনকে এক দফায় পরিণত করেছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এবং তারেক রহমানের বিচক্ষণ কৌশলী নেতৃত্বের কারণে 1, 2, 3 তারিখে কিন্তু বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের পরিবেশ সৃষ্টি হয়। এই যশোরে আন্দোলন ছিল না। আমরা দেখতাম অনিন্দ ইসলাম অমিত সাহেব ব্যানার বিহীন ভাবে ছাত্রদের নিয়ে মিছিল করছেন। অনেকে আমাদের বলতো যে দাদা আপনার এই সহযোদ্ধা কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এই ছাত্রদের আন্দোলন, ছাত্ররা মাঠ ছেড়ে চলে যাচ্ছে, আর উনি প্রায় দেখি এই রাস্তায় ও রাস্তায় কিছু কিছু মিছিল করেন। অন্যান্য জেলাতেও হয়েছে। আমরা 1 আগস্টের আগে অনিন্দ ইসলাম অমিত, আমি 2 জন কথা বলে আমরা সেদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, জেলার নেতাদের সাথে কথা বলেছিলাম, 1 তারিখ থেকে সারা খুলনা বিভাগে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা অল আউট সংগ্রামে নামবে, হয় আমরা থাকবো আর নাই হাসিনা থাকবে। তারপরে কিন্তু যুদ্ধ হয়েছে খুলনাতে, যশোরে, মামলায়, কুষ্টিয়ায় আমাদের প্রায় 13 থেকে 14 জন নেতাকর্মী শহীদ হয়েছে সেনা। এবং এই খুলনা বিভাগ থেকে প্রথম কিন্তু ফ্যাসিবাদ বিদায় নিয়েছেন। আর তাই যারা এই আন্দোলনের সফলতার পিছনে আমাদেরকে অবদানকে, আমাদের কৃতিত্বকে অস্বীকার করবার চেষ্টা করছেন, আমি মনে করি তারা কোন অশুভ শক্তির চিন্তা ভাবনার দ্বারা পরিচালিত হচ্ছেন। যারা সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করবার চেষ্টা করেন, তাদেরকে বলতে চাই সংস্কারের সংজ্ঞা কি? সংস্কার কত বছরে বাস্তবায়ন হয়? এখানে আমাদের মাতৃতুল্য অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম আছেন, যিনি পাকিস্তান আমলে প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। সংস্কার কিন্তু একটা সহজ কথা। একটি নির্বাচনের আগে প্রশাসনের পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে, পুনর্গঠনের প্রয়োজন হয়, আর সংস্কার করে নির্বাচিত সরকার। এখন ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনাদের প্রস্তুতি ভালো হয়নি, এই জন্য নাকি বারবার পরীক্ষা পিছাতে হবে। ওনাদের কথা মতো পরীক্ষা যত বড়ই পিছানো হয়, পড়ালেখা যারা করে না তাদের পরীক্ষা 1000 বার পেছালেও কিন্তু রেজাল্ট ভালো হয় না। যাদের প্রস্তুতি ভালো নাই, যারা এখনো দল গঠন করতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই পরীক্ষা পিছায় কিন্তু রেজাল্ট আপনাদের ভালো হবে না। ওর থেকে যেটুকু প্রস্তুতি আছে আপনাদের, পরীক্ষায় অংশ নেন। ফার্স্ট ডিভিশন না পান, সেকেন্ড ডিভিশন পান, থার্ড ডিভিশন পান, আগে একটা সার্টিফিকেট হাতে নেন, একটু চাকরি বাকরির চেষ্টা করে। সময় আর বেশি নাই,
5:10 ইতিমধ্যে বেজে গেছে। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা এদেশে একটি অভ্যুত্থান করেছি। কেউ বলেন বিপ্লব করেছি, মেনে নিলাম, কিন্তু কেউ কেউ বলেন দ্বিতীয় স্বাধীনতা এনেছি, আপত্তি আছে। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, আপত্তি আছে। স্বাধীনতা এসেছে 1971 সালের 26শে মার্চ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন। কখনো কখনো বলেন আঙুর ফল খুব মিষ্টি, কখনো বলেন আঙুর ফল খুব টক। ভালোবাসার কি স্বাদ? জাতীয়তাবাদী রাজনীতির কথা ওনারা বলুক না বলুক, কট্টরপন্থী রাজনীতির কথা বলেন, দারোগা কইছে আছি, আমি কি আর মানুষ আছি? 5ই আগস্টের পরে মনে করলেন ক্ষমতা এসে গেছেন, বললেন ভারত অসন্তুষ্ট হয়, এমন কোনো কিছু কথা আমাদের বলা যাবে না। আবার তিনারাই সেদিন দেখলাম ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই খারাপ ছিল না। আরে ভাই, ভারত একটি আলাদা রাষ্ট্র, আমরা একটি আলাদা রাষ্ট্র। সম্পর্ক ভালো খারাপের কোনো প্রশ্ন নয়। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ক্ষমতায় যাওয়ার আশায় আমরা কখনোই বলতে চাই না যে ভারত অসন্তুষ্ট হবে, এমন কোন কথা আমাদের বলা উচিত হবে না। তাদের উদ্দেশ্যে আমরা বলি, আমি বেশি কিছু বলতে চাই না। রাজনৈতিক সংস্কৃতিকে আমরা নষ্ট করতে চাই না। আমরা শুধু একটি কথাই বলতে চাই, যারা আমাদের কর্মীদের চরিত্র হনন করবার চেষ্টা করছেন, যারা বলছেন যে একই মুদ্রার পিঠারও পিঠ, বিএনপি আর আওয়ামী লীগ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি বিএনপির জন্ম না হতো, তোমরা কোনদিন তোমাদের রাজনীতির নামে স্বাধীন বাংলাদেশে মুখ টানতে পারতে না। যদি বিএনপির জন্ম না হতো, তাহলে বাকশালী শাসন থেকে মুক্ত হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে তোমরা বাংলাদেশে রাজনীতি করবার সুযোগ কোনদিন পেতে না। তাই তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, বিএনপি দখলদারের রাজনীতির বিশ্বাস করে না। ভাই, একটা কথা আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি ধরা না পড়ে। আর একটা কথা আছে, এখানে যারা ছাত্র ভাইরা আছেন, যে গাই বাছুরে যদি মিল থাকে, তাহলে গৃহস্থ কি দুধ খাওয়ানো বন্ধ করতে পারে? পারে না। ওনাদের বিদ্যাটা এরকমই। ওনারা বসুন্ধরা গ্রুপের হেলিকপ্টার নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যান, রূপসা থেকে পাথুরিয়া চলে যান। ওনারা বড়ই সাধু। কৃষ্ণ করলে হয় লীলা, আর আমরা করলে হয় অনেক কিছু। ওনারা বিভিন্ন ব্যাংক চেয়ার থেকে মানুষ উঠিয়ে দিয়ে ওখানে বসে পড়ে বললেন এটা আমার, হয়ে গেল না। তাই প্রিয় সমাজসেবক, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই সরকার মৌলম জামাত ইসলামের সরকার, এই সরকার দশক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক অনন্য ইতিহাস, অনন্য সাক্ষ্য। আমরা মনে করি এই অঞ্চলের মানুষ প্রগতিশীল এবং আধুনিক রাজনীতির ধারক বাহক। সেই কথা চিন্তা করে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য আগামী নির্বাচন হোক আর রাজপথের আন্দোলন হোক, আপনারা আমাদের সাথে আছেন তো ভাইরা? আছেন? বিজয় হবে, যে কোনো মূল্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাবু জয়দেবর কুমুন্ডা, আজকের প্রধান বক্তা। ওনার তথ্যভিত্তিক বক্তব্য রাখার জন্য ওনাকে এই সমাবেশ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। সবাই করতালিকার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির
খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, যশোর অঞ্চলের সকলের অত্যন্ত প্রিয় নেতা বলে অভিভাবক, এই অঞ্চলের বিএনপিকে তিনি আপ্রাণ চেষ্টা করে সংগঠিত করছেন, সংঘবদ্ধ করছেন। বিশেষ করে সহস্র উপজেলা বিএনপির আমাদের অভিভাবক নেতা, আমাদের প্রিয় নেতা জনাব ফজলুল ইসলাম আমির এ পর্যায়ে বক্তব্য রাখছেন। জনাব ফজলুল ইসলাম আমির এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাসা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, শাসা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমার পিতৃতুল্য মুরব্বী জননেতা খায়রুজ্জামান মধু, উপস্থিত আজকের সম্মেলনের উদ্বোধক যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত আজকের সম্মেলনের প্রধান বক্তা যিনি কিছুক্ষণ আগে দীর্ঘ বক্তব্য শেষ করেছেন, ঝিনাইদহের কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, উপস্থিত যশোর বাবু, উপস্থিত বাংলাদেশ জাতীয় সাবেক সংসদ সদস্য, আমাদের এই অঞ্চলের গণমানুষের নেতা জননেতা মফিকুল হাসান তৃপ্তি, উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, আমার পিতৃতুল্য মুরব্বী অ্যাডভোকেট জাফর সাদিক, বিএনপি যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব গোলাম রেজা দুলু, আলহাজ মিজানুর রহমান খান, জনাব মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম, হাজী আনিসুর রহমান নকুল, সিরাজুল ইসলাম, উপস্থিত শাসা উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা আবুল হাসান জহির, আমাদের বেনাপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নাজিবউদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ফারুক, আমার সামনে উপবিষ্ট, আমার ডানে বামে সামনে দণ্ডায়মান শাসা উপজেলার 11টা ইউনিট থেকে আগত বিএনপি সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সম্মানিত ডেলিগেট বৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমের বন্ধুরা, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ যখন আপনাদের সামনে দাঁড়িয়ে শাসা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলছি, তখন 2009 সালের সেই শোক বিধুর একটি দিনের কথা মনে পড়ে গেল, যেদিন পুটখালীতে আমাদের যুবনেতা আব্দুল খালেককে হত্যা করা হলো নির্মমভাবে। তার জানাজায় নামাজ পড়তে যাওয়ার জন্য বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সাহসী নেতাকর্মীদের এতই সংকট ছিল, যশোর থেকে আমাদেরকে এসে তাদেরকে সাথে নিয়ে এসে জানাজার নামাজের শরীক হতে হয়েছিল। মাত্র 2 বছর আগের একটি ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে, যখন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল করবার অপরাধে আমাদের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ থেকে আওয়ামী লীগের গুন্ডারা একে একে আমাদের নেতৃবৃন্দকে চ্যাংদোলা করে 3 তলার ছাদ থেকে ছুঁড়ে ফেলে নিচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে আমাদের নেতা বেনাপোল পৌর বিএনপির 7 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আব্দুল আলী প্রায় 1 মাস গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিলেন।
আমার মনে পড়ে যাচ্ছে এছাড়াও আরো 7 জন সহযোদ্ধার কথা যারা এই 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছেন। আমার মনে পড়ে যাচ্ছে 2009, 10, 11 সালের কথা, যখন আওয়ামী লীগের হাতুড়ি বাহিনীর অত্যাচারে জীবন বাঁচাতে অন্তত 5 শতাধিক রাজনৈতিক কর্মীকে যশোরে মাসের পর মাস অবস্থান করে রিক্সা চালিয়ে, ইজি বাইক চালিয়ে নিজেদের জীবন জীবিকার অবলম্বন খুঁজে নিতে হয়েছিল। আমার মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা, যেদিন একটি কর্মসূচিতে যোগ দিতে আসবার অপরাধে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শহীদ সাবুল হক সাবু, মফিকুল হাসান তৃপ্তি এবং আবুল হাসান জহিরকে নির্মমভাবে রক্তাক্ত জখম করা হয়েছিল। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বারংবার বলেও তাদেরকে উদ্ধার করতে সেদিন যখন ব্যর্থ হয়েছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে সেদিন আমি এবং যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা এখানে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসাতে যশোরে নিয়ে যায়। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, 2025 সালের 3রা ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে এই দিনগুলোর কথা নিশ্চয়ই আমরা কেউ ভুলে যেতে পারি না। যারা এই দীর্ঘ সময়ে বিএনপির আন্দোলন এবং সংগ্রাম সম্পর্কে অবহিত নয়, যারা জানে না এই 16 বছর বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার দাবি জানাতে যে সারা বাংলাদেশে আমাদের 7 শতাধিক সহকর্মী গুম হয়েছে, যাদের পরিবার আজ জানে না তাদের স্বজন, তাদের সন্তান কিংবা তাদের স্বামী আজও বেঁচে আছে কিনা নাকি মারা গেছে। কি দুর্ভাগ্য, তার মৃত্যুবার্ষিকীর আয়োজন কি করতে পারে না যদি বেঁচে থাকে সেই আশায়। এই কিছুদিন আগেও আমরা ইলিয়াস আলীর কনিষ্ঠ পুত্রের বিবাহ অনুষ্ঠানে যোগ দিলাম। কি নির্মম! প্রাইমারি স্কুলের ছাত্র ছেলেটি আজ বড় হয়েছে, মা তার বিয়ের আয়োজন করেছে, দাওয়াত কার্ডে এখনো বাবা হয়ে দাওয়াতকে দেওয়া হয়েছে, কিন্তু বাবা আদৌ ফিরবে কিনা কিংবা কবে ফিরবে এই সন্তান জানে না। এই 16 বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের দাবি জানাতে গিয়ে আমার 5000-এর উপর সহকর্মী জীবন দিয়েছেন। সারা বাংলাদেশে আমার 60 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় অন্তত একটিবার কারাগার প্রদক্ষিণ করে গেছেন। এই কাউন্সিলে উপস্থিত এমন কোন কাউন্সিলর নেই যে 2 বার অন্তত যশোর কেন্দ্রীয় কারাগার ঘুরে আসেনি। আমাদের এই নিবেদন, আমাদের এই স্যাক্রিফাইস আপনাদের কানে আসেনি, চোখে দেখেননি। 3-3টে প্রজন্ম আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছে শুধু আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য। যে সময় তাদের ক্লাস করবার কথা, যে সময় তাদের বন্ধুদের সাথে আড্ডা দেবার কথা, যে সময় প্রেয়সীর হাত ধরে ক্যাম্পাসে হাঁটবার কথা, সে সময় তারা শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে আলিঙ্গন করেছে। আমরা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা গণতন্ত্র চাই শুধু বিএনপির জন্য নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। তাই যখন আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের কথা বলি, তখন কেউ বলতে চাই বিএনপির মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, বিএনপি সংস্কার চায় না, বিএনপি ভোট চায়। বিএনপি সংস্কার চায় কি চায় না? আজ থেকে 2 বছর আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা ঘোষণা করে বুঝিয়ে দিয়েছে বিএনপি সংস্কার চায়। আজ 5ই আগস্ট পরবর্তী সময়ে অনেকের মুখের বুলি ফুটেছে। সংস্কার বলতে কি বোঝায় আর সংস্কার কিভাবে করতে হয়, যারা বাংলাদেশের জনগণের ভোটে অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদের সেই প্রস্তুতি ছিল বলেই 2 বছর আগে তারা সংস্কারের কথা বলেছে। বিএনপি 2 বছর আগে রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেছেন, তার থেকে কি নতুন কথা উপস্থাপিত হচ্ছে?
প্রশ্ন হচ্ছে, সংস্কারের কথা বলেন আর রাষ্ট্র মেরামতের কথা বলেন, কাজটি করবে কে? অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অনির্বাচিত সরকার? নিশ্চয়ই না, কারণ তাদের প্রতি কারোরই জনগণের ম্যান্ডেট নেই। সংস্কারের কথা বলেন আর মেরামতের কথা বলেন, করতে হবে জনগণের ম্যান্ডেট আছে যেই সরকারের প্রতি তাকে, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হবে, একমাত্র তারই অধিকার আছে, তারই ম্যান্ডেট আছে রাষ্ট্র মেরামতের জন্য প্রয়োজনীয় সংস্কার সাধন করবা। এই কথাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছেন, বলে যাচ্ছে। আমরা সংস্কারের কথা শুনছি, সংস্কারের কথা বলছি, কিন্তু যখন আমি এই শার্শা সম্মেলন স্থলে আসছি, তখন প্রথম আলোর অনলাইন ভার্সনে দেখলাম এখনো 22 কোটি পাঠ্যপুস্তক বিতরণ হয়নি। প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। পাঠ্যপুস্তক কর্তৃপক্ষ বলছেন 15 ফেব্রুয়ারির মধ্যে তারা সকলকে পাঠ্যপুস্তক দেবার চেষ্টা করবে, কিন্তু ভেতরের খবরটি হচ্ছে পুরো এই গোটা ফেব্রুয়ারি মাস জুড়েও তারা সকলকে পাঠ্যপুস্তক দিতে পারবেন না, বরঞ্চ আগামী মার্চ মাস তাদের লেগে যাবে। যে বাংলাদেশের শক্তির জায়গা হচ্ছে তরুণ এবং যুবক, 15 বছর থেকে 29 বছর পর্যন্ত এই সময়ে এই বয়সের মধ্যে রয়েছে বাংলাদেশের জনগোষ্ঠীর 4.5 কোটি জনসংখ্যা, এবং বাংলাদেশের জনগোষ্ঠী 69% বয়স 39 বছরের কম। অর্থাৎ বাংলাদেশের শক্তির জায়গা হচ্ছে তরুণ এবং যুবক। তখনই শক্তির জায়গা যখন এই তরুণ যুবকরা সুশিক্ষায় শিক্ষিত হবে, ভালো পড়ালেখা করতে পারবে। অথচ আজ সংস্কারের কথা বলতে গিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টায় আজ তারা ছাত্রছাত্রীদের নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছে। অপরদিকে আরেকটি রাজনৈতিক দল, খেয়াল করে দেখবে, মসজিদ শুধু নয়, যে কোনো জানাজার নামাজে সবার আগে মাটিটা ধরতে চাচ্ছে। অথচ খোঁজ নিয়ে দেখেন যিনি ইন্তেকাল করেছেন তিনি তার কোনোভাবেই কোনো স্বজন নয়, দূরতম আত্মীয় নয়। তারা মসজিদে আর জানাজায় তারা রাজনীতি করতে চায়। ঠিক যেমন ভাবে শেখ হাসিনা একটি সময় সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে রাজনীতি করবার অপচেষ্টা করছে। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, মসজিদ এবং মন্দির ধর্মীয় উপাসনা নয়, এখানে হচ্ছে ধর্ম চর্চার জায়গা, এটি রাজনীতির জায়গা নয়। তাই মসজিদ এবং মন্দিরকে রাজনীতির বাইরে রাখতে হবে। প্রিয় সাথী ও সহযোগিতা বৃন্দ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন, তার উপর আমরা সম্প্রতি কর্মশালা শেষ করেছি। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কিভাবে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করবে সে ব্যাপারে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। একদিকে তিনি যেমন মা বোনদের উদ্দেশ্যে বলেছেন, তিনি প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করবেন, যেই ফ্যামিলি কার্ড হবে ওই পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যের নামে। ঠিক তেমনি ভাবে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, তাদের ছাত্রদেরকে শিক্ষা কর্মমুখী করা হবে, তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ঠিক তেমনি তিনি কৃষকদের জন্য বলেছেন, যাতে করে তারা ন্যায্য মূল্যে তারা কৃষি উপকরণ কিনতে পায়, যাতে করে তাদের ফসল উৎপাদন ব্যয় সহনীয় হয়, যাতে উৎপাদিত ফসল তারা ন্যায্য মূল্যে বিক্রি করে কৃষকের মুখে হাসি ফুটে, তেমন একটি ব্যবস্থা তিনি করতে চান। ঠিক তেমনি যুবকদের জন্য বলেছেন, যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ অতীতের মতো বিএনপি আবার তৈরি করতে চায়। এই কথাগুলোই কিন্তু জনগণের কাছে আমাদের পৌঁছে দিতে হবে, ঘর থেকে ঘরে। শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ে নয়, ওয়ার্ড পর্যায়ে নয়, পাড়া মহল্লায় নয়, ঘর থেকে ঘরে এই কর্মসূচি পৌঁছে দিতে হবে। যদি এটি পৌঁছে দিতে সক্ষম হয়, তাহলে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সে দায়িত্ব আমরা পালন করতে সমর্থ হব।
আরেকটি কথা, এই 16 বছরে যে ত্যাগ রয়েছে, যে তিতিক্ষা রয়েছে, আপনি আমি যারা খালেক কিংবা আলিমের রাজনৈতিক সহযোদ্ধা, আমরা কি চাই আমাদের সহকর্মীর হত্যার প্রতিশোধ নিতে? আমরা চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আমরা আব্দুল আলীম কিংবা খালেকের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে। সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের সম্মেলনের মঞ্চে আমাদের নেতৃবৃন্দের উপস্থিতি যে বার্তা দেয়, সেই বার্তা আগামীকাল থেকে শার্শা উপজেলার প্রতিটি প্রান্তরে আপনাদেরকে অনুসরণ করতে হবে। আজকের পর শার্শা কিংবা বেনাপোলের কোন প্রান্তে কোন বিচ্ছিন্নভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই, থাকবে। শার্শা উপজেলার সকল রাজনৈতিক কর্মসূচি শার্শা উপজেলা বিএনপির নেতৃত্বে পরিচালিত হবে, যেখানে অভিভাবক হিসেবে আমাদের নেতা রফিকুল হাসান তৃপ্তি এবং উপস্থিত থাকবে। একইভাবে বেনাপোল পৌর বিএনপি সকল কর্মসূচি পালন হবে বেনাপোল পৌর বিএনপির নেতৃত্বে। বিএনপি নেতৃত্বের দায়িত্ব হচ্ছে অঙ্গ এবং সহযোগী সংগঠনকে অভিভাবকত্ব দেওয়া। অভিভাবকত্ব মানে নিয়ন্ত্রণ নয়, তাদেরকে স্বাধীনভাবে কাজ করবার সুযোগ তৈরি করে দেওয়া। আর আমার যে মা বোনেরা উপস্থিত, যারা বাংলাদেশের জনগোষ্ঠী 51% প্রতিনিধিত্ব করছেন, তারা যেন তাদের সংগঠনকে শক্তিশালী করে ঘরে পৌঁছাতে পারে, তার জন্য আপনাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। আজকের অভিভাবক আমাদের এই সম্মেলন উদ্বোধক, তিনি তার সমাপনী বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের শেষে তিনি আগামী 2 বছরের জন্য শার্শা উপজেলা বিএনপি নতুন কমিটির নাম ঘোষণা করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, যে কথাটি আমি বলতে চাই খায়রুজ্জামান মধুর সন্তান হিসেবে নয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে। আমরা অধিকাংশ সময়ের আহ্বানটি বুঝতে পারি না। আমরা অধিকাংশ সময়ে আমাদের ব্যাটনটি, রিলেন্সের ব্যাটনটি কখন কার কাছে ছাড়তে হবে এটি জানি না। আমরা অধিকাংশ মানুষ জিয়াউর আদর্শ ধারণ করবার পরেও দলের চাইতে নিজেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। ব্যতিক্রম জননেতা খায়রুজ্জামান মধু, তিনি আগামী দিনের শার্শা উপজেলা বিএনপি সুসংগঠিত করবার লক্ষ্যে তিনি নতুন নেতৃত্বের হাতে এই উপজেলা বিএনপি ছেড়ে দিয়েছেন। আমি একই সাথে স্যালুট জানাতে চাই আমাদের নেতা রফিকুল হাসান তৃপ্তিকে, যিনি এই প্রক্রিয়াকে সর্বতভাবে সফল করবার জন্য যশোর জেলা বিএনপির সাথে কাঁধে মিলিয়ে কাজ করছেন। আপনাদের সকলকে আল্লাহর রহমত কামনা করে, আপনাদের সকলের সুস্থতা কামনায় আগামী দিনে একটি শক্তিশালী একতাবদ্ধ শার্শা উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন দেখবার প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব কামনা হোক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা দিক নির্দেশনমূলক বক্তব্য, জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য তাকে এই সমাবেশ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখছেন, সমাপনী বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সকলের মাতা যশোর জেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী অধ্যাপক নাকির বেগম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক নাকির বেগম। বিসমিল্লাহির রহমানির রহিম।
দলের দ্বিবার্ষিক সম্মেলন ও 2025 এই উপলক্ষে মঞ্চপৃষ্ঠ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং আমার সবচেয়ে প্রিয় ভাজন নেতা, দীর্ঘদিনের পরীক্ষিত জনাব খায়রুজ্জামান মজুর সম্মানিত সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত 7 উপজেলার 11টি ইউনিটের কাউন্সিলর বৃন্দ, সম্মানিত অন্য সমর্থক বৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আমার পূর্বে আমাদের 2 নেতা যে বক্তব্য দিয়ে গেছেন, এই বক্তব্যটির পরে আসলে আর কোনো বক্তব্য দেবার নাই। একটু আগে জয়ন্ত কুণ্ডু আমাকে বলছেন যে আন্টি আপনার 2 ছেলের বক্তব্যের পরে আর বক্তব্য নেই। আসলে তাই, যে বার্তাটি তারা দিয়ে গেছেন যে আমাদের কর্মসূচির সামনে হবে, যে পথে হাঁটতে হবে, তারেক রহমান যে রাজনীতির কথা বলছেন সেইটি আমাদেরকে অনুধাবন করতে হবে। এই 7 উপজেলা এই দুঃস্বপ্নের উপজেলা ছিল। এই 7 উপজেলায় সাহস করে পা রাখা যেত না। সেখানে আপনারা প্রমাণ করে এই চেষ্টায় ব্রতী হব। আজকেও আমাদের এই প্রতিজ্ঞা এবং আপনাদের প্রতি আহ্বান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি আগামী 2 বছরের জন্য 7 উপজেলা জাতীয়তাবাদী দলের নেতাদের নাম শুধু যাদের নেতৃত্বে 7 উপজেলা বিএনপি পরিচালিত হবে। 7 উপজেলা বিএনপি নির্বাচিত সভাপতি হিসাবে জনাব মোহাম্মদ হাসান জলিলের নাম আমরা ঘোষণা করছি। সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক শরীফুজ্জামান পড়া। এছাড়া উপদেষ্টা পরিষদে আছেন প্রধান উপদেষ্টা জনাব আলহাজ খায়রুজ্জামান মজুর। আগামী 2 বছর এদের নেতৃত্বে 7 উপজেলা বিএনপি সফলভাবে পরিচালিত হবে। আপনারা সকলে সহায়তা করবেন, সকলেই আশা